সরকার খালি ইন্ডিয়াকেই মানে পেট্রোনাইজ করে, ইন্ডিয়ার দাসের মতো চলতেছিল। মোদি আসা নিয়ে কতগুলো মানুষ মারা গেল। আম্মুকে তো বলছিলাম যে টেনশন করতে না, আমি চলে আসবো। এখন তো আসতে পারতেছি না, মানে আমি তো ধরেই নিয়েছিলাম যে হয়তো একটু নিয়ে মেরে ফেলবে। আর এই সময়ের মধ্যে আমার পরিচিত হচ্ছে 22 জন আহত হয়ে গেছে। আর ওইখানের ডাক্তাররাও খুব রাফ বিহেভ করছে আর কি, যে এরা জঙ্গি, এরা সরকারের বিরোধী। একজনকে মেরে পরবর্তী ওনার মাংস পচে গেছে, আর একজনকে হচ্ছে মানে শক দিয়ে বাম পায়ের মানে উরু যেটা আর কি হাঁটুর আগ থেকে একদম পুরাটা পুড়ে ফেলছিল, একদম পুরো পুড়ে ফেলছিল। বাংলাদেশের আসলে কোনো জীবন ছিল না, মানে কোনো সুস্থ দেশে এগুলো হয় না। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক আলাপ জরুরির আজকের পর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আহমেদ সামরান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে বিবিএ মার্কেটিংয়ের স্টুডেন্ট। সে জুলাইয়ে অ্যাক্টিভলি মাঠে ছিল, গ্রেপ্তার হয়েছিল। তো তার কাছ থেকে আমরা জুলাইয়ের কিছু দৃশ্যপট শুনবো, এই জন্যই আজকে আমরা তাকে ডেকেছি। একই সাথে সাথে তার রাজনৈতিক ভাবনাগুলো শুনবো আশা করি ইনশাল্লাহ। সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে রাজনৈতিক আলাপ জরুরি এর আজকের শোতে স্বাগতম। আপনাকে আজকে আসলে ডাকার মূল কারণ হচ্ছে আপনার একটা ফেসবুক পোস্ট আমার চোখে পড়ছিল। আপনি লিখেছিলেন যে নর্থ সাউথে শিক্ষার্থী না হলে 28শে জুলাই রাতে হয়তো আমাকে হত্যা করা হতো। সিসিটিসিতে 4 দিন অন্যান্য রাজবন্দীদের উপর ভয়াবহ সব নির্যাতন হতে দেখেছি। শুধুমাত্র নর্থ সাউথের শিক্ষার্থী হওয়ার কারণে অন্যদের তুলনায় সেই অর্থে আমার উপর নির্যাতন হয় নাই। আপনি একটু আমাকে বলেন যে 28শে জুলাইয়ের থেকে আপনার যে অভিজ্ঞতাটা, সেই 28শে জুলাই থেকে অভিজ্ঞতাটা বলেন। কেন আপনার কাছে মনে হচ্ছে যে নর্থ সাউথের শিক্ষার্থী হওয়ার কারণে আপনাকে হত্যা করা হইতো, নর্থ সাউথের শিক্ষার্থী হওয়ার কারণে আপনি বেঁচে গেছেন? এই আপনার ওই এক্সপিরিয়েন্সটা একটু বলেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। 28 তারিখ একটু দুপুর থেকে শুরু করি। হ্যাঁ। আমার একটা ফ্রেন্ড আসছিল দেশে, অস্ট্রেলিয়া থেকে। তো ওর আবার চলে যাওয়ার সময় হয়েছিল, খুব সম্ভবত আগস্টের 3 তারিখে ওর আবার ব্যাক রিটার্ন ফ্লাইট ছিল। তো ওর হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল, ওইটা শেষ করে হচ্ছে একদিন আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করছি, কাচ্চি খেয়েছি। কাচ্চি খাওয়ার পরে মানে আমি নর্মালি আন্দোলন যখন অনেক বড় পর্যায়ে চলে গেছে, এরপর থেকে বাসায় থাকি নাই। আচ্ছা। বিশেষ করে 25 তারিখ থেকে 28 তারিখ বিকাল পর্যন্ত বাসায় একবারও যাই নাই আর কি। তো ওই দিন মানে ওই ফ্রেন্ডের বাসায় থাকা হয়েছে বেশিরভাগ সময়, এক জায়গায় তো আর প্রতিদিন থাকি নেই, তো ওর বাসায় বেশি সময় থাকা হয়েছিল। আসরের সময় হচ্ছে মানে জাস্ট ও তখন বলতেছিল যে বাসায় যাইস না, আমার বাসায় আয়। তারপরও কি মনে করে আর কি গেলাম বাসায়। আসরের পরে বাসায় যাওয়ার পর ঘন্টাখানেকের মতো ছিলাম, এর মধ্যেই হচ্ছে 2-3 গাড়ি পুলিশ চলে আসছে। পুলিশ চলে আসার পর আমাকে আর কি তাদের সাথে নিয়ে যায় থানার দিকে, উত্তরা পশ্চিম থানায়। তো থানায় যেতে যেতেই মানে পথেই মাগরিবের আজান দেয়, থানায় গিয়ে নামাজ পড়ি। নামাজের পর থেকে হচ্ছে রাত 12টা-1টা পর্যন্ত কয়েক দফা হচ্ছে আর কি আমাকে জিজ্ঞাসাবাদ করে। আর মাগরিবের পরে হচ্ছে আব্বু যখন আর কি যায়, তখন আব্বুকেও হচ্ছে লকআপে ঢুকায় রাখে আর কি। আপনার আব্বু কি করেন? আমার আব্বু হচ্ছে বিজনেস করে। আচ্ছা। আর আব্বু যথেষ্ট বয়স, লাইক অ্যারাউন্ড 65-এর কাছাকাছি। আচ্ছা। তো তো ওই কারণে আমার মেজাজও খুব খারাপ হয়ে গেছিলো আর কি, যে কী রে ভাই আমাকে দেখতে আসছে আপনি, মানে এটা কী ধরনের বিষয় আর কি। তো আমিও মানে আর মেজাজ খারাপ হওয়ার কারণে আমিও ওদের কথার খুব খুব ডিরেক্ট উত্তর দিছি আর কি। আর একদম মানে ফোন যখন থেকে কিনা হয়েছিল, ফোনটাও খুব 2-3 বছর পুরানো ফোন। একদম ফোন যেই দিন থেকে কিনা হয়েছে 28 জুলাই পর্যন্ত যা কিছু ছিল, একদম সব ছবি থেকে শুরু করে মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছু, ওরা তো হচ্ছে ফোনটা নিয়েই ফ্লাইট মোড দিয়ে দিয়েছিল আর কি। তো পুরনো আমার যেসব লেখা স্ট্যাটাস, আমি আবার তখন হচ্ছে মানে লাইক হাসিনার পতন হবে এটা তো ওই
18 জুলাইতেই সবাই শিওর হয়ে গেছিলো আর কি, যেই পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি, আচ্ছা, অ্যাটলিস্ট আমরা যারা ছিলাম। আচ্ছা, তো তখন হচ্ছে গিয়ে আর কি আমি একটা সিরিজ লেখা শুরু করছিলাম যে নতুন বাংলাদেশ কেমন হবে। 2-3টা পর্ব হয়তো লিখছি, আরও 3টা পর্ব লেখার ইচ্ছা ছিল, তার আগেই তো নিয়ে গেছে। তো ওরা হচ্ছে জিজ্ঞাসাবাদ করে, ওসির জিজ্ঞাসাবাদ করে একবার তদন্ত অফিসার জিজ্ঞাসাবাদ করে। তো মানে মূলত ওরা চাইছিল যে আমার ফ্রেন্ডরা বা আমার সাথে যারা আন্দোলন করছে ওরা কে কোথায় ছিল এটা একটু খুঁজে বের করার চেষ্টা করছিল আর কি, যে আমাকে বারবার বলতেছিল যে দেখাই দিতে। তো আমি তো মানে ডিটারমেন্ট ছিলাম যে আমি কিছুই বলবো না। তো মেসেঞ্জারে ছিল না? না, মেসেঞ্জারে মানে কারোর ঠিকানা বা জিজ্ঞেস করছে যে ও কোথায়। আমরা আর ওই সময় সবাই মোটামুটি সবাই তাদের ফেসবুকের নাম চেঞ্জ করছে, তারপর ওরা হয়তো নাম খুঁজে বের করার চেষ্টা করছে, বাট কে কোথায় থাকে। হ্যাঁ, এরকম দু একটা ছিল যে এই যে ওর বাসায় তো গেছো, ওর বাসার ঠিকানা বলো। আমি তো বলবো না মানে বলবোই না, এবার আপনি যা ইচ্ছা করেন। এভাবে বলছিল আর কি, যে মানে আমাকে ওসি বলছিল তুমি তো ভালো করে জানার কথা, যে তুমি যদি না বলো কথা বের করার সিস্টেম আমার জানা আছে। আমি বলছিলাম যে আপনি চেষ্টা করে দেখতে পারেন। পরে তো আর তারাও মানে জাস্ট থ্রেড দিছে আর কি, যে তুমি যে কী ঝামেলার মধ্যে পড়তে যাইতেছো তুমি নিজেও বুঝতেছো না। আমি বলছি যে সমস্যা নেই। আচ্ছা, মানে এটা তো আসলে 18 তারিখ যখন আমরা মানে যেই ভয়াবহ গোলাবর্ষণ হয়েছে উত্তরায়, গুলি চলছে, আমি নিজেও 18 জুলাই হচ্ছে আমার পায়ে টোটাল 42টা প্যালেটস, শটগানের যেই ছোটো ছোটো ছড়া প্যালেট, 42টা প্যালেটস ঢুকছিল আর কি। নিজে বাসায় নিজে বের করছি হচ্ছে 8টার মতো, তারপর হসপিটালে গিয়ে আরও 2টা বের করছি, 5ই আগস্টের পরে আরও একটা বের করছি, আর একটা রেখে দিছি। আচ্ছা, এক্স রে করলে হচ্ছে ওটা দেখা যায়, তো শখ করেই রেখে দিছি আর কি স্মৃতি হিসেবে। যাই হোক, এটা তো রাত 1টার দিকে হচ্ছে আমাকে আর কি ওই লকআপ থেকে চোখ বেঁধে নিচে নিয়ে যায়, ভয় দেখানোর ট্রাই করছে। তো চোখ বেঁধে নিচে নিয়ে যায়, নিচে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে এখনও সময় আছে, এখনও সুযোগ আছে, তুমি কি বলবা কি না। তাই আমি বলছি যে না, আমার যা বলা আমি অলরেডি বলে দিছি। আবার আমাকে মানে শব্দ শুনেছে যে পিস্তল লোড করতেছে, তারপর চোখ খুলে দিছে। চোখ খুলে দেওয়ার পর দেখি 2টা গাড়ি আমার জন্য ওয়েট করতেছে, পুলিশের 2টা গাড়ি, সামনে একটা গাড়ি, ওই গাড়িতে 6 জন ছিল, সামনে 2জন পিছনে 4 জন, আর পিছনে যে গাড়ি ওই গাড়িতে আমাকে উঠেছে আমি সহ, আর পুলিশ ছিল হচ্ছে 5 জন, সামনে 2জন পিছনে 3জন। তো তখন চোখ খুলে দিয়েই আর কি গাড়িতে তুলছে। তদন্ত অফিসার যে সে একটু মানে একটু সিম্প্যাথি দেখাইছে, বলছে যে তোমাকে তো আসলে আমরা বাঁচাইতেই চাই, তুমি যদি একটু কোঅপারেট করো দেখো। বলছি যে না, আমার যা বলার আমি বলে দিছি। পরে গাড়ি হচ্ছে যাচ্ছিল, আমাকে মানে সিটিটিসি তো আসলে আগে কোনো নাম শুনে, আর ওরাও বলে নাই, ওরা নিজেরাও শিওর ছিল না কই নিতেছে। বলছে যে মিন্টু রোড কই, মানে আইডিয়া ছিল না আর কি। তো যাইতেছিলাম, ফার্স্টে মনে হয়েছিল যে হয়তো দূরে কোথাও নিয়ে, হাসিনা এটা কন্টিনিউয়াসলি হয়েছে, কোথাও নিচে নিয়ে ক্রস ফায়ার দিয়ে দিছে। তো ফার্স্টে এটা মনে হয়েছিল। পরে আর ওই জার্নিটা খুব অল্প সময় ছিল, রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, ঠান্ডা একটা বাতাস ছিল, খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস, রাস্তাঘাট পুরো ফাঁকা। তো মনে হইতেছিল তো বিশাল জার্নি, যাইতেছি শেষ হয় না। তো এই লম্বা সময়ে হাজার হাজার থটস আর কি, হাজার হাজার থটস। ধরেন এক ভাই হচ্ছে আমার জন্য, মানে আমার একটা পছন্দের ব্র্যান্ড আছে আর কি, তো ওই পছন্দের ব্র্যান্ডের প্যান্ট হচ্ছে আমি তার থেকে 2 বছর ধরে ওয়েট করে সে এনে দিছে। তো ওইটার টাকা আমার তখনও দেওয়া কিছু বাকি ছিল, কিছু দিয়েছিলাম, কিছু বাকি ছিল। তো খারাপ লাগতেছিল, হ্যাঁ এই একটা মানুষকে তো আমি তো মানে আমার ফেরত দেওয়ার কথা, আমি তো তাইলে আমার কাছে ঋণী থেকে গেলাম। একটা ফ্রেন্ডকে হচ্ছে বার্গার খাওয়ানোর কথা ছিল, এই দুইটাই, এছাড়া আমার কোনো কাউকে কোনো কিছু দেওয়ার ছিল না। তো বার্গার খাওয়ানোর কথা ছিল, তো এখন যদি মারা যায় তাহলে তো বার্গার খাওয়াইতে পারবো না। এইরকম কিছু থটস ছিল, খুব সিম্পল চিন্তা আর কি। যে আম্মুকে তো বলছিলাম যে টেনশন করতে না, আমি চলে আসবো, এখন তা আসতে পারতেছি না। মানে আমি তো ধরেই নিয়েছিলাম যে হয়তো একটু নিয়ে মেরে ফেলবে। এরপর বাসায় একটা বিড়াল ছিল, ছোট বোন ছিল, মানে সবার কথা থাকে না যে ফ্ল্যাশব্যাক আসতেছিল। তো গাড়িটা যখন হচ্ছে যে খিলক্ষেত দিয়ে যাইতেছিল, তখন একটা ট্রেন গেছে। তখন একটু মানে লাগছিল যে আচ্ছা, ওরা তো সবসময় ক্রস ফায়ারও করে না, অনেক সময় তো ওরা হচ্ছে ট্রেনের নিচে চাপা দিয়ে মেরে ফেলে। তো
এটাই ছিল যে মানে মানে আমাকে যাতে আর যাই করুক ট্রাকের নিচে অথবা ট্রেনের নিচে না ফেলে, হুম। বিকজ ট্রাকের নিচে ট্রেনের নিচে ফেলে দিলে কি হয়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শরীর, দেন আমার পরিবারের মানুষজন শেষবারের মতো আমাকে দেখতেও পারবে না, তো একটা খুব খারাপ লাগতেছিল। তো ওই জায়গাটা পার হয়ে যাওয়ার পরে একটু স্বস্তি। তারপর মিন্টো রোডে নিয়ে গেল, যাওয়ার পর ভিতরে ঢুকে থেকে আরে জায়গাটা তো খুব সুন্দর, একটা বড় একটা পুকুরের মতো, উপরে হচ্ছে একটা কফি শপের মতো বা চায়ের দোকানের মতো কিছু একটা হবে, সাইডে বিল্ডিং। তো সিটিটিসির যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের সামনে এসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, মানে কেউ হয়তো মানে থানা থেকে আগে ইনফর্ম করে না এমন কিছু, বাট অনেক লম্বা সময় দাঁড়াইছিলাম, কিছুক্ষণ ক্লান্ত হয়ে বসে গেছিলাম। তো পরে একজন আসছে চোখ কচলাইতে কচলাইতে, আসার পরে হচ্ছে মানে নিচের যেই সেল আর কি, সেখানের 6টা সেল আমাকে 4 নাম্বার সেলে রাখে। আবার বাইরে যখন অপেক্ষা করতেছিলাম তখন হচ্ছে মানে কাউন্টার টেরোরিজমের দেখে তো আমি বলি এখন আবার কোনো গল্প সাজায় কিনা, গল্প সাজাইলে যদি আমার ফ্রেন্ডরা আবার এটা বিশ্বাস করে, এরকম অনেক অনেক থটস আসছিল। পরে ওই 4 নাম্বার সেলে ঢুকায়, 4 নাম্বার সেলে গিয়ে দেখি সেখানে 4জন কোনোভাবে শুয়ে আছে, ছোট্ট রুম, খুবই ছোট, আমার বাসার ওয়াশরুমের সাইজ হবে এত ছোট। তো সেখানে ছোট একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে পারভেজ, ও হচ্ছে মিরপুরের ওইদিকে থাকে, ওর বয়স হচ্ছে 16, বাট ও জেলে গেছে আমাদের সাথে, মানে ওর ওই কিশোর জেলের সম্পর্কে অনেক নেগেটিভ কথা শুনছে, তো পুলিশকে বলছে যে না আমার 18, আমি বড়দের জেলে যাব। তো ওকে পরবর্তী বড়দের জেলেই নেয়। আমরা একসাথে মেঘনা একটা বিল্ডিং কেরানীগঞ্জের, তো ওই বিল্ডিংয়ে ছিলাম আর কি। তো ও সবার আগে আমার দাঁত একটা সামনের দাঁত একটা ভাঙা, তো আসছে, এসে খালি গায়ে ছিল, একদম চিকন চাকন, এসে বলতেছে মানে পরিচয় দিছে ওর, বলছে যে আর কোনো ভয়ের কিছু নাই, হ্যাঁ এখানে সব ভালো, ওই সেই ও ভালো বলতেছে, আর ওই দিকে ওয়াশরুমের পানি ভিতরে চলে আসছে, খুব মানে খুবই নোংরা একটা প্লেস ছিল আর কি। আর ফ্যান নাই ভিতরে, তো কোনো ফ্যান নেই, পরে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর একদম ইনিশিয়ালি এসে তো এই গরমের মধ্যে, তো ও এসে অনেক কিছু বুঝে, ও পুরা শরীরে হচ্ছে কালো দাগ, মাই খেয়েছে ব্যাপক, প্রচুর মারছে ওকে আর কি, ও রিমান্ডে ছিল লম্বা সময়ের জন্য, তো প্রচুর মারছে। ও দেখতেছি ও নড়তে চড়তে পারতেছে না, ব্যথার ওষুধ খায়, বাট ও এসে বলতেছে যে আরে ভয়ের কিছু নেই এই সেই। আরও 2জন ছিল, একজন ওনার নাম, একজন ছিল একটা মাদ্রাসার মানে ভাইস প্রিন্সিপাল, আরেকজন হচ্ছে একটা আর্মিদের একটা স্কুলের টিচার আর কি, ভাই মাহমুদ নাম মনে হয়। তো ওনারাও এসে কথা বলছে, দেন একটু রিল্যাক্স হয়েছি, বাট তাও রাতে তো ওনারা তো ঘুমাই গেছে, তখন তো প্রথম দিন ঘুমটুম আসে না, খুব চিন্তা যে বাসায় এখন কে কী ভাবতেছে, মানে গিল্ট লাগতেছিল আর কি পুরাটা টাইম, জাস্ট গিল্ট। আমি যদি কাউকে একটু বলতাম যে সবাইকে জাস্ট, অনেকজনকে তো কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, সবাইকে অ্যাটলিস্ট বলতাম যে ভাই টেনশনের কোনো কারণ নেই, যা ভাগে আছে তাই হবে। যাই হোক, তো প্রথম রাতও হয়ে চলে গেছে, পরের দিন সবাইকে একদম মানে 6টা সেল, তো 6টা সেলে প্রায় 30 থেকে 35 জন মানুষ ছিল, প্রথম দিনের কথা বলতেছি, লাস্টের দিকে আরও বেশি ছিল, 35 জন, প্রত্যেককে নিয়ে গেছিলো। আমি একাই সারা দিন বসেছিলাম, কেউ ডাকে নেই, উপরে ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য, কেউ ডাকে নেই। আবার রুমমেট যারা ছিল তাদেরকেও, মানে ওই সেলের যারা ছিল সবাইকে উপরে ডাকছে, টর্চার করে আবার কয়েকজন ধরে এনে দিয়ে গেছে। আবার নতুন মানুষ আসছে, আবার কেউ এখান থেকে নিয়ে হচ্ছে কারাগারে পাঠিয়ে দিয়েছে বা কারোতে পাঠিয়ে দিয়েছে, এটাই কন্টিনিউসলি চলতে থাকে। বাট আমি ওই দিন সারাটা দিন একা জাস্ট বসে ছিলাম, মানে বুঝতেছিলাম যে কি বিষয়, মানে ওরা কি তাইলে মানে, আর আমাকে তো এন্ট্রিও করে নেই, মানে কি তাইলে মানে জিজ্ঞাসাবাদ করে কি পরে আবার মেরে ফেলে কিনা, এরকম মানে অনেক রকম চিন্তা ভাবনা আর কি। তো প্রথম দিন পরে সন্ধ্যার পরে হচ্ছে আমাকে প্রথমবার ডেকে উপরে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর বলতে 4তলায় নিয়ে যায়, 4তলায় আবার একদম সব মানে কয় স্টেপ আমি এগুলো গুনে রাখতাম, আর মনে হচ্ছে যদি বেঁচে থাকি তাহলে এগুলো একটু কাজে দিবে।
তো গুনে রাখতাম যে কয় স্টেপ পরে কয়টা দরজা পরে কই গেছি। তো এরকম জাস্ট 4 তলায় উঠে হাতের বাম দিকে আর কি 20 স্টেপ পরে 3 নম্বর দরজা দিয়ে ঢুকছি। ঢুকার পরে দেখি ওই রুমে তখন এসি চলতেছিল, আর আমার কেন জানি মানে ওই সময়টা খুব ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা, আঙ্গুল টাঙ্গুল জমে জমে যায় এরকম আর কি। বাট কষ্ট হইতেছিল না, যে ঠান্ডায় যে কষ্ট অত কষ্ট হয়নি। গেছি, যাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম। ওই রুমে 6 জন ছিল, 6 জন ছিল, 2 জন মহিলা ছিল, 4 জন পুরুষ মানুষ ছিল। ওনাদের সবার সাথেও মানে সবার কথাই মনে আছে ভালোই। তো একজন বললো যে "এই তোমাকে তো ফেসবুকে দেখছি"। সো আচ্ছা। তারপর নাম টাম জিজ্ঞেস করে একটা প্রোফাইল বানাইছে আমার। প্রোফাইল বানানোর পরে ততক্ষণ দাঁড়াই ছিলাম। প্রোফাইল বানানো শেষে বসছি। বসার পরে আন্দোলনের সময় মানে তুমি এই কদিন কী কী করছো সব বলো। তো আমি সব বলছি। বলার পরে আমাদেরকে 1 মিনিটে সামারিতে বলো সবের মধ্যে তুমি কি কি করছিলে আন্দোলন, ওই তারিখ থেকে শুরু করে ওই মানে গ্রেপ্তার হওয়ার তোকে তো আমরা শুনতেছি। তো তুমি কি কি কাজ করছিলা যেটা তুমি তাদেরকে বলছো? তাদেরকে যেটা বলছি ওভাবেই বলি। হ্যাঁ। তাদেরকে বলছি যে আমি তো নিজে আসলে গিল্ট ফিল করি যে 14 তারিখে আমি নিজে হচ্ছে গিয়ে এই আন্দোলনের বিপক্ষে কথা বলছি। 14 জুলাই। হ্যাঁ, 14 জুলাই, 14 অথবা 12 বিপক্ষে ইন আ সেন্স মানে এক্স্যাক্টলি বিপক্ষে তো বলি নাই। মানে বলতেছে যে আন্দোলনই হোক সেটাই উচিত আর কি। গণতন্ত্রে একটা সুস্থ গণতন্ত্র যেখানে থাকে সেখানেই তো আসলে মানে মানুষ তার কথাগুলা বলবে, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এটা অ্যাপ্রিসিয়েট করছি। বাট যেটা বলছিলাম যে সেটা হচ্ছে শিক্ষকরাও তাদের স্বার্থের জন্য আন্দোলন করতেছে, আবার ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট তারা হচ্ছে তাদের চাকরির জন্য আন্দোলন করতেছে। বাট এছাড়া যে দেশের যেই অবস্থা চলতেছে, বিশেষ করে লাস্ট ইলেকশনে যেটা হইল, এগুলা নিয়ে এই শিক্ষকদের কথা বলা উচিত ছিল। তো এরকম কিছু লিখছিলাম আর কি। বাট তারপরে 15 তারিখ তাদেরকে যেভাবে বলছে আর কি যে এটা আমি লিখছিলাম। বাট 15 তারিখ থেকে সে আগে ফার্স্ট আমাকে জিজ্ঞেস করছে যে তুমি তো দেখি যে অমুক তারিখে এইটা লিখছো। আমি বলছি যে সেটা তো আমি রিয়েলাইজ করতে পারিনি দেখে। বাট পরবর্তীতে আমি নিজেই 15 তারিখ গেছি, এভাবেই বলছি আর কি। 15 তারিখ ঢাবিতে গেছিলাম। অ্যান্ড ওইটা আমার লাইফের সেকেন্ড টাইম ঢাবিতে যাওয়া ছিল। ফার্স্ট টাইম গেছিলাম হচ্ছে ক্লাস 10-এ এসএসসি পরীক্ষার পরে। এরপরে সেকেন্ড টাইম গেছি হচ্ছে ওই সময়। তো কিছুই চিনি নাই। 16 তারিখ হচ্ছে যোগাযোগ করে গেছি যে তোরা কোথায় কে কীভাবে করবি, আমি আসবো। উত্তরা থেকে অনেকজনকে নিয়ে গেছি 16 তারিখ। দেন 17 তারিখে হচ্ছে গায়েবানা জানাজা যখন হয়েছিল আর কি। তো জানাজার সময় ভিসি চত্বরের ওইখানেই ছিলাম। ওইখানে হচ্ছে তো পুলিশ 2 সাইড থেকে টিয়ার শেল দিয়ে মানে একদম আটকায় ফেলছিল এক প্রকার। সন্ধ্যার পরে উত্তরায় এসেই মানে নর্থ সাউথের একটা গ্রুপ আছে, নর্থ সাউথের মেইন যেই গ্রুপগুলো আর কি, যে নর্থ সাউথ বিবিএর একটা গ্রুপ আছে, আর নর্থ সাউথের ওভারঅল ফ্যাকাল্টিদের নিয়ে একটা মানে ফ্যাকাল্টি রিভিউ টাইপের এরকম একটা গ্রুপ আছে আর কি। ওই দুটা গ্রুপে পোস্ট করছিলাম, ওগুলো এক্সপ্রেশন মানে ওই গ্রুপগুলোতে অনেকেই ছিল হয়তো মানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়তো। বাট আরেকটা গ্রুপ ছিল হচ্ছে এনএসইউ শিট পোস্টিং। ওইখানে হচ্ছে আর কি পোস্টটা অ্যাপ্রুভ হয়। দেন যে সামহাউ ওই পোস্টটা অনেক বেশি রিচ পায় আর কি। তো ওগুলোও দেখছো, ওরা হচ্ছে কি দেখে নাই, মানে আমি নিজেও ভুলে গেছি এরকম পোস্ট যে কোন গ্রুপে কি পোস্ট করছি, ওগুলোও দেখছে আর কি। তো ওইটা দেখলো। এরপর তো 18 তারিখ তো উত্তরায় করছি। দেন 18 তারিখে একটা লেখা আমি লিখে রাখছিলাম সারাদিন, একদম সকাল থেকে। সকালবেলায় তো আমি ফার্স্ট গায়ে গুলি লাগে হচ্ছে 11:30 থেকে 12টার দিকে। সেকেন্ড বার লাগে হচ্ছে 4টার দিকে আর কি, আসরের আগে। আর সন্ধ্যা পর্যন্তই ওই জায়গায় ছিলাম। আর এই সময়ের মধ্যে আমার পরিচিত হচ্ছে 22 জন আহত হয় আর কি। 22 জন। এর মধ্যে কাছের এক ছোট ভাই হচ্ছে চোখ হারায়, ওর 2 চোখেই লাগে, বাট এক চোখে এখন দেখে, আরেক চোখে দেখে না। ওর শরীরে প্রায় 300+, মানে ও তো পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পরে পুলিশ ওর গায়ে কয়েকটা গুলি করছে জাস্ট পড়ে যাওয়া অবস্থায় আর কি। তো 19 তারিখ সারাদিন হচ্ছে ওদেরকে নিয়েই দৌড়াদৌড়ি। ধানমন্ডি গেছিলাম। ধানমন্ডিতে ফার্স্টে গেছিলাম হচ্ছে আগারগাঁও চক্ষু বিজ্ঞানে তো শত এরকম ইনজুর্ড, চোখে গুলি লাগা। আর ওইখানের ডাক্তাররাও খুব রাফ বিহেভ করছে আর কি, যে এরা জঙ্গি, এরা সরকার বিরোধী,
এটা বলে মানে খুব বাজে বিহেভ করছে কয়েকজন ডাক্তার। তো এই জন্য এখান থেকে সরাই হচ্ছে নিয়ে গেছে অন্য হসপিটালে। ফার্স্টে হচ্ছে কল্যাণপুর যাচ্ছিল, হসপিটালের সামনে মানে আমিও তো ছিলাম সাথে, হসপিটালের সামনে হচ্ছে ওই পুলিশ আর ছাত্রলীগ অস্ত্র শস্ত্র নিয়েই দাঁড়ায় ছিল আর কি, এরকম দেখলেই ধরবে। তো পরে রিক্সা ওই দিক মানে রিক্সায় ছিলাম আমরা, সিএনজিতে অটো রিক্সা আর কি, সিএনজি ঘুরায়ও নিয়ে গেছে পরে ধানমন্ডি। 19 তারিখে এভাবে এই দৌড়াদৌড়ির উপর গেছে। 20 তারিখ থেকে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত 27 তারিখ পর্যন্ত হচ্ছে উত্তরাখণ্ড অফ থাকে নাই। এই জায়গা থেকে ধরেন দিলে আরেক দিকে যায় মিছিল করছে, গ্রাফিতি করছি বা রাস্তা আটকায় রাখছে এরকম। আর খুব রাস্তাঘাটও বলতে গেলে মানে বন্ধই ছিল, সবই প্রায় বন্ধ ছিল আর কি, কন্টিনিউসলি এটা চলে। 28 তারিখ হচ্ছে গিয়ে ওই যে বললাম ফ্রেন্ডের সাথে হচ্ছে গেছিলাম। হ্যাঁ মানে তাহলে তুমি এই সামারিটা ওই সময় ওই পুলিশ অফিসার 6 জনের সামনে তুমি বললা আরও ডিটেলে আরো ডিটেইল। ডিটেলে আচ্ছা যে এরপরে আমি এভাবে বলছিলাম যে 17 তারিখ আমার থেকে জাস্ট হাইয়েস্ট হলে 7 ফুট দূরে একটা পুলিশ ছিল, মাথায় হেলমেট ছিল না, একদম ফেস পুরো মনে আছে, আমার হাতে বড় ইট ছিল। পুলিশ যখন মানে জানাজা টাইম আমি জানাজা পড়ি না, আমি ইট নিয়ে দাঁড়াইছিলাম আর কি জাস্ট পুলিশকে ফেস করে। পুলিশ যখন ফার্স্ট টিয়ারশেল মারছে আমি চাইলে সুযোগ ছিল যে একদম মানে ওর মুখে ইটটা মারি নেই, জাস্ট ওর একটু পাশে মারছে। এটা এই মানে এই ডিটেল পর্যন্ত বলছি আর কি। এরপরে হচ্ছে তুমি মানে জিজ্ঞেস করছে যে 18 তারিখ তুমি কিছু, আমি বলছি যে 18 তারিখ আমার টার্গেট খুব বাজে, যার কারণে আমি হয়তো কারো গায়ে মারতে পারিনি, তবে আমি পুলিশের দিকে ইট ছুটছি, এভাবেই করেই বলছি। বলছে কি তুমি কি ভয় পাও না, কারণ আমি তো ভাবছি যে হয়তো আমাকে মেরেই ফেলো, তো আমার কথা আমি বলে দিই যা করছি, ইচ্ছা করেই বলছি আর কি। দেন এটা ট্রু যে ওই যে মানে বাস নিয়ে গেছি, ইট মারছি, সবই বলছি। তো শোনার পরে তারা জাস্ট শুনছে, রেকর্ড করছে, কিছু কিছু লিখছে, পরে আর দেখে যে লেখে নাই, পরে নিচে দিয়ে আসছে। পরের দিন মানে দিয়ে আসছে, তখন অনেক রাত হয়ে গেছে, আমি অনেক ডিটেলে বলছি তো অনেক সময় চলে গেছিলো আর কি। পরের দিন আবার রাতে নিচে দিয়ে আসছে ছেলে দিয়ে আসার পরে ছেলের সবাই জিজ্ঞেস করছে এত সময় কি কথা বলছে, মারে টারে নাই তো, মানে অনেক কেয়ারিং ছিল আর কি সবাই। আর ওই দিন হচ্ছে কিন্তু ছেলের অন্যদেরকে মারছে। ছেলেদেরকে মারছে, আচ্ছা খুবই মারছে। প্রথম দিন আমাকে মারেনি। আচ্ছা যাই হোক, তো ওই দিন হচ্ছে আমি প্রথম খাবার খাইছি আর কি। মানে ওই জায়গায় প্রথম দিন সকালে খাইতে পারি নাই, সবাই খাইতেছিল, মানে ওয়াশরুমের পানি চলে আসলে ওয়াশরুমের দেয়াল ছিল হচ্ছে 3 ফিট হাইটে, একসাথে অ্যাডজাস্ট থাকে, তো খুবই নোংরা লাগে না প্রথম, বাট ওই দিন হচ্ছে গিয়ে যায় প্রথমে মানে আমি আই হ্যাভ বিন দেয়ার। আচ্ছা তুমি বলতে মানে আই ক্যান রিলেট, বলো তুমি। তো প্রথম এরপরে ওই দিন হচ্ছে প্রথম খাইছি, তারপরে এরপরে আবার ঘুমও হয়েছে ভালো, যে তখন পরে দ্বিতীয় দিন সকালবেলায় ডাকছে, দুপুরবেলায় ডাকছে, বিকালে আর ডাকে, আবার সন্ধ্যায় ডাকছে। সন্ধ্যায় ডেকে আবার একই ঘটনাই শুনতে চাইছে। শোনার পরে আবার আমি লিখছি পুরোটা, পরে লিখে দেওয়ার পরে সেদিন চলে গেছে লাস্ট দিন, মানে আমি তো 28 তারিখ গেছিলাম, 31 তারিখে হচ্ছে গিয়ে আমাকে বলছে যে আবার রাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সারাদিন কয়েক দফা নেওয়ার পরে, বাট রাতের বিষয়টা সিগনিফিকেন্ট আর কি, যে সন্ধ্যার সময় নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ শুরু করছে। সেই দিন চোখ বেঁধে নিয়ে গেছে, চোখ বেঁধে 4 তলা পর্যন্ত নিয়েছে। 4 তলায় নেওয়ার পরে ওই চোখ বাঁধার উপর আবার চোখ বাঁধছে, বাঁধার পরে একটু ঘুরাইছে, জাস্ট সিঁড়ির মধ্যে এমনি ঘুরায় টুরায় সিঁড়ি দিয়ে 2 ফ্লোর উপরে উঠাইছে। উঠানোর পরে ডান দিকে নিয়ে গেছে। আর ওইটা লিফটের 6 ছিল, এটা আমি এভাবে শিওর যে যখন আমাকে নিয়ে যাইতেছে লিফট খুলছে, খোলার পরে হ্যাঁ আমরা তো লিফটের 6 চলে আসছি, তখন আমি বুঝতে পারছি যে আমার লিফটের 6 নিছে। তো ওইখানে নেওয়ার পরে হচ্ছে একটা বড় রুম, ডাবল মানে পুরো চোখ বাঁধা তো, বাট বুঝতে পারছি যে ওই রুমটা বেশ বড় ছিল। আর এত বেশি ঠান্ডা ছিল, খুব কষ্ট হইতেছিল আর কি, মানে নখ টক সব ঠান্ডা হয়ে জমে যেতেছিল। চোখ বাঁধা ছিল, ওই রুমে প্রায় 7-8 জনের মতো ছিল, সেন্স করা গেছে। দেন ওই জিজ্ঞাসাবাদটা প্রায় 4 ঘন্টার বেশি চলছে। ওই সময় হচ্ছে গিয়ে অনেক কিছু, মানে যে কে কই থাকে, ওরা মূলত যেটা চাইতেছিল। দেন তারা হচ্ছে গিয়ে পরবর্তীতে ওই কাগজটা আবার আমাকে পরের দিন রিমান্ডের দিন আবার দেখছিলাম আর কি,
তারা হচ্ছে 4-5 পেজের একটা কাগজ নিয়ে আসছে যে কার সাথে আমি কথা বলছি ফোনে, হ্যাঁ কার সাথে কত মিনিট কথা বলছি। তো এভাবে করে আর কি জিজ্ঞাসাবাদ করতেছিল একদম ডিটেইলে। তো কারো ঠিকানা বলি নাই। আমার একটা ফ্রেন্ড থাকতো জার্মানিতে, সে হচ্ছে পুসাবের অ্যাডমিন ছিল আর কি। পুসাব নামে একটা হ্যাঁ, page আছে। প্রাইভেট ইউনিভার্সিটি হুম, হুম। স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হ্যাঁ, বাংলাদেশ। ওটার অ্যাডমিন ছিল। তো ওর আম্মু দেশে, তো ওদের হচ্ছে গিয়ে মানে ওদের বাসায় আমি ছিলাম ওই সময়। এটা ওরা কীভাবে বুঝছে আমি জানি না, বাট ওই তো মেসেজ টেসেজ বা ফোন টোন দেখে হয়তো বুঝছে যে ওর আম্মুর সাথে ওদের দেখা করাইতেই হবে। তো ওইটা নিয়ে অনেক জোর করছিল। তারপরে আমার একটা বন্ধু আছে অয়ন, তো ওকে নিয়েও হচ্ছে গিয়ে ওর বাসা কই, ওর ঠিকানা লাগবে, এটা নিয়ে খুব প্রেশারাইজ করছিল ওই দিন। এক পর্যায়ে হচ্ছে গিয়ে ওরা মানে একজন বলে কি যে তোমার ভার্সিটির ম্যাডাম আমাকে হচ্ছে ফোন দিছিল, সে আমার খুব সুন্দর বান্ধবী এরকম কিছু, যে তোমাকে বলছে যে তোমাকে যাতে না মারে, তুমি যদি মানে চাও তাইলে তুমি লিখিত দাও, একটা কাগজে লিখিত দাও, তোমাকে তাইলে আমরা ছেড়ে দিব। কি লিখিত দিতে হবে যে এটা ভুল হয়েছে, নামা ভুল হয়েছে। আমি তো লিখে দিই নি, আমি বলছি যে না আমি পারবো না আর কি। তো পরে আবার রুমে এসে দিয়ে গেছে। 1 তারিখে রিমান্ড, 1 তারিখে হচ্ছে কোর্টে তোলার পর ওই দিন জামিন চাইছিল আর কি উকিল। তো ওই দিন আম্মুর সাথে মনে হয় দেখা হয়নি, ওই দিন মামার সাথে দেখা হয়েছিল আর কি। আম্মু আস্তে আস্তে আবার আমাকে নিয়ে চলে গেছে, ওই দিন মামার সাথে দেখা হয়েছিল। তো ওই দিন আবার দেখলাম যে একজন আমার ছবিও তুলছিল কারাগারে। তো ছবি তুলতেছে দেখে একটু হাসছিলাম, বাট মানে অত যে মানে হাসি আসতেছিল না আর কি। 1 তারিখের রিমান্ডের সময় হচ্ছে গিয়ে মানে রিমান্ডের সময় মনে হয় ওরা রিয়েলাইজ করছে যে মানে আমি হয়তো জানি বা অনেকের সাথে যোগাযোগ থাকার কারণে ওরা পরবর্তীতে রিমান্ডে এসে বলতেছে যে এই তোমার সাথে তো ওই যে অমুক অমুকের যোগাযোগ ছিল, তুমি এগুলা কেন স্কিপ করছো। যতটুক বলা সব বলছি, কিছু কিছু জিনিস তো স্কিপ করছি ইচ্ছা করেই, যে কজ ওরা মূলত যেটা চাইতেছিল, কনট্যাক্ট চাইতেছিল আর কি, যে কার সাথে যোগাযোগ করা হইতেছিল। তো তখন ওরা হচ্ছে একটু আমার সাথে ওই দিনই প্রথম আর কি রুড বিহেভ করছে। এর আগে একদিনও খুব বেশি রুড বিহেভ করে নাই। ইভেন জিজ্ঞেস করছে, ওই যে বললাম না 4 তলার একটা রুমের 2জন, ওনারা হচ্ছে নর্থ সাউথে কীভাবে ভর্তি হতে হয়, ওনার মেয়ে হচ্ছে এইচএসসি দিতেছিল, হ্যাঁ, নর্থ সাউথে কেমনে ভর্তি হতে হয়, কী বিষয়, কোন সাবজেক্ট, এগুলো নিয়েও আলাপ করতো। বাট ওই দিন খুব রুড বিহেভ করছে। আর ওই দিন সেলে যারা ছিল মানে একজনকে মেরে পরবর্তী ওনার মাংস পচে গেছে, আর একজনকে হচ্ছে মানে শক দিয়ে বাম পায়ের মানে উরু যেটা আর কি হাঁটুর আগ থেকে একদম পুরাটা পুড়ে ফেলছিল, একদম পুরো পুড়ে ফেলছিল। এত ভয়াবহ নির্যাতন করছে আর কি ওদেরকে। তো ওই দিন আমার সাথেও একটু রুড বিহেভ করছে। আর সবচেয়ে মানে খারাপ লাগার সময় ছিল ওই দিন যে যেই 3জনের কথা বললাম, প্রথম দিন যে 3জনের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, ওই 3জন একজনও ছিল না, 3জনই হচ্ছে কারাগারে চলে গেছিলো আর কি ওই দিন। পরের দিন তো 2 তারিখে আবার কোর্টে নেয়, কোর্টে নেওয়ার পরে হচ্ছে কেরানীগঞ্জে মানে ওই দিন আর কোর্টে তুলে নেয়, ওই দিন হচ্ছে নিচে গারদ থাকে, গারদ থেকে ওই দিন আম্মুর সাথে দেখা হয়েছিল। পরে আম্মু হচ্ছে আমার জন্য 2টা শার্ট আর 2টা লুঙ্গি দিছে, এরপরে বিরিয়ানি দিছিল। পরে জেলে সবাই মিলে খাইছিলাম আর কি, গারদে যে কজন পরিচিত ছিল। তারপর রাতের বেলায় হচ্ছে গিয়ে কারাগারে নিয়ে যায়। দেন কারাগারে হচ্ছে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ছিলাম। কারাগার নর্মাল সময় থেকে একটু আনইউজুয়াল ছিল। নর্মাল সময় তো হচ্ছে একটু সকালবেলায় গুনতির পরে সন্ধ্যার গুনতির আগ পর্যন্ত অনেক সময় ফ্রিলি বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ওই সময় সিচুয়েশনের কারণে আর কি ওইটা অফ ছিল। খুব সম্ভবত 4 তারিখে গোসল করার সুযোগ পেয়েছিলাম। 4 তারিখে গোসল করার সুযোগ পেয়েছিলাম, 200 জন একসাথে, একটা ফোয়ারা ছিল ছোট, সেখানে গোসল করছিলাম। ওই দিন হচ্ছে একটু নিচে নামে মানে ওই বিল্ডিং থেকে, মেঘনাতে ছিলাম, বিল্ডিংয়ের নিচে নামার সুযোগ হয়েছিল আর কি। আর পরবর্তী 6 তারিখ হচ্ছে গিয়ে খুলছে। আচ্ছা, তাহলে এই যে ঘটনাটা মানে এই সিটিটিসিতে মারছে,
তারপর হচ্ছে যে রিমান্ডে যে টর্চার করছে, এই টর্চারটা তোমার কাছে মনে হয়েছে যে তুমি যেহেতু নর্থ সাউথের স্টুডেন্ট, এই কারণে তোমার উপরে এই টর্চারটা হয় নাই, অথবা তোমাকে নর্থ সাউথের কোনো টিচার হয়তো তোমার ব্যাপারে কিছু। এটা মানে আমার মূলত যেটা হয়েছে, মিডিয়াতে এটা অনেক বেশি আসছিল। আচ্ছা, নর্থ সাউথের কমিউনিটি অনেক স্ট্রং, এটা একটা রিজন। আর প্রত্যেকটা মানে বেশ কিছু পত্রিকায় আসার কারণে হয়তো মানে হয়তো পত্রিকায় কি আসছিল, তোমার কথা আসছিল? মানে ধরেন প্রথম আলোতে ছোট করে একটা নিউজ হয়েছিল, তারপর হচ্ছে 2-4টা নিউজ এরকম, যে ব্যানার টিভি এরকম কিছু একটা আছে, ওইখানে দেখলাম। পরবর্তীতে দেখছি আর কি যে এটা কে করাইছিল, তোমার ধারণা আছে? জিজ্ঞেস করছিলা? আমি পরবর্তীতে আসলে আর মানে তখন তো জানতামই না, হুম। বের হওয়ার পর জানছি। বাট তখন যেটা দেখছি যে মানে কয়েক হাজার পোস্ট হয়েছে আর কি। আমার একটা ফ্রেন্ডে একটা পোস্ট করছিল, ওইখানে দেখছিলাম প্রায় 7-8 হাজার শেয়ার আছে মানে জাস্ট ওর তোমাকে একটা যে পোস্টে। ধরে নিয়ে গেছে এটার খবরটা? হ্যাঁ, তো আচ্ছা হয়তো এখান থেকেই মিডিয়া দেখছে, শিওর না আর কি, আচ্ছা। যে কিভাবে নিউজ হয়েছে এটা শিওর না, কিন্তু তার মানে তুমি বলতেছো যে যে অন্য যারা, যাদের হয়তো তোমাদের যে ইউনিভার্সিটি সার্কেল ছিল বা তোমাদের যে ফেসবুকের প্রেজেন্স ছিল, যাদের এই জিনিসগুলো ছিল না, যেমন পারভেজ ছেলেটার তো কথা তুমি বললা, তো 16 বছর মাত্র বয়স, তাদের ওই প্রোটেকশনটা ছিল না দেখে তারা অনেক বেশি টর্চার হয়েছিল। হ্যাঁ। এবং আপনি জাস্ট দেখেন, এই যে এত এত শহীদ, স্পেসিফিক কয়েকজন ছাড়া সবার কথা কিন্তু চর্চা হয় না। এটাই আর কি, যে আজকে যদি ধরেন বাংলাদেশে আজকে যদি ঢাকা ইউনিভার্সিটি অথবা নর্থ সাউথ অথবা ব্র্যাক কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে, কোনো মেয়ে স্টুডেন্টের সাথে যদি কেউ একটা গালিও দেয়, এটা নিয়ে দেখবেন নিউজ হয়ে গেছে। অথচ গার্মেন্টসের রেগুলার ঘটনা, মলেস্ট করে, ইফটিজিং হইতেই থাকে, রেগুলার আসে না। তো এই জায়গায় তো একটা মানে সমাজে কি বলবো, এটা এটা চলে আসতেছে আর কি, খুবই আনফর্চুনেট। আচ্ছা, তোমার জন্ম কত সালে? আমার জন্ম 2000 সালে আর কি, 2000, মানে তুমি ইউ আর 26 নাও? 26 এমন হয় নাই। আচ্ছা, ওকে। এখনো হয় নাই। তো এখন মানে তাহলে হচ্ছে যে জেনজি বলতে যেটা বুঝে ইউ আর ওয়ান অফ দেম। তো মানে আমাদের তো একটা ধারণা ছিল, মানে আমরা বুমার্স, যে পোলাপান মনে হয় আসলে পলিটিক্সের ব্যাপারে অতটা অ্যাওয়্যার না, বা তার আসলে দেশ সমাজের ব্যাপারে এতটা অ্যাওয়্যার না। কিন্তু তুমি যেভাবে ছিলা, আমি আসলে ওই লেভেলে ছিলাম না। আমি 18ই জুলাই খুব খাইছিলাম। দেন তুমি যেরকম অনেকগুলো গুলি খাওয়ার পরও ছিলা, আবার ব্যাক করছিলা, এরকম আমি ছেলে পেলে দেখছি যারা গুলি খাওয়ার পর ব্যাক করছে। বাট আমি স্ট্রেচার নিয়ে নামছে। আমার আমার নিজের একটা ফ্রেন্ড পায়ে ফ্র্যাকচার ছিল, ফ্র্যাকচার নিয়েও নামছে। রাইট, তো আমরা কিন্তু এত রিস্ক নিয়ে নেই, আমরা ব্যাক করছি। তো যে তোমাদের যে সাহসটা, তুমি যে সাহসটা দেখাইছো, তোমাকে প্রশ্ন করছে, আমি 2বার গুম ছিলাম, 2017-তে একবার, 2019-এ একবার, আমরা কিন্তু আসলে এই সাহস তাদেরকে দেখাইতে পারি নাই। তো তোমাদেরকে এই সাহসটা জোগাইছিল কি? কীভাবে বুঝে, মানে এটা না রুহ থেকে একটা ডাক আসছে, বুঝছেন? এটা এটা বোঝানো মুশকিল, কিন্তু যেভাবে মানুষ নেমে আসছিল, এটা তখন তো ইন্টারনেটও ছিল না, তাই না? ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। এটা নর্মাল না, এর পিছনে কিছু কারণও আছে। একটা লম্বা সময় ধরে পুঞ্জীভূত হয়েছে আমাদের যে ক্ষোভগুলা, কষ্টগুলা। ধরেন আমি মানে একদম রাজনীতি নিয়ে অ্যাওয়্যার হয়েছি যখন, তখন মানে জাস্ট পিএসসি পরীক্ষা দিয়েছি 12 বছর। খালার বাসায় গেছিলাম, গিয়ে তখন ওই দিন হচ্ছে শীতকাল আর কি, শীতকাল ছিল, ডিসেম্বর জানুয়ারি এরকম সময়, 2012 সাল, এটা মনে আছে, ডিসেম্বরই ছিল। তখন হচ্ছে গিয়ে সারাদিন বসে জাস্ট দেখছি যে বিশ্বজিৎকে কীভাবে কোপাইছে, ওই দিনের ঘটনা আর কি, টিভিতে দেখতেছিলাম সারাদিন, বিভিন্ন চ্যানেলে বারবার ওইটাই দেখাইতেছিল যে জাস্ট একটা ছেলে কোপায় মেরে ফেলছে মিডিয়ার সামনে, এতগুলা মানুষ মিলে কোপাইছে। পরবর্তীতে টক শোতে দেখলাম সামহাও জাস্টিফাই করার ট্রাই করছে, যা ও যে হিন্দু, এটা যদি আগে জানা যেত হয়তো এরকম হতো না, এটা তো ওদেরই দোষ। ওকে তো মানে ফার্স্টে তোকে ভাবছে শিবির, এটা তো ওদেরই দোষ। মানে ওরা কেন এই বিরোধী দল কেন এটা ডাকটা দিল, বিরোধী দল যদি হরতালটা না দিত, হরতালই ছিল ঘোষণা, হরতাল অথবা অবরোধ কিছু একটা ছিল, তো হরতালটা না দিলে তো এইটা হইতো না। এভাবে করে সামহাও, তো তখন তো এত কিছু বুঝতাম না, খুব খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। কই জানি আবার একটা গল্প দেখছিলাম, বিশ্বজিতের হচ্ছে বিয়ে করার কথা ছিল,
কি হয়ে গেল, মানে একটা পরিবার হুট করে জাস্ট শেষ। তারপর পরবর্তীতে আবার আরেকটা বিষয় হচ্ছে ইন্ডিয়ার প্রতি যে বিদ্বেষটা, এটা কিন্তু খুব উইয়ার্ডভাবে আসছে একটা খেলা থেকে। ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ছিল, আইসিসির থ্রু ইন্ডিয়া খুব মানে অ্যাডভান্টেজ নিছে, আনফেয়ার অ্যাডভান্টেজ নিছে, ইন্ডিয়ার প্রতি একটা ক্ষোভ আসছে। দেন সরকার খালি ইন্ডিয়াকেই মানে পেট্রোনাইজ করে, ইন্ডিয়ার দাসের মতো চলতেছিল। মোদি আসা নিয়ে মানে কতগুলো মানুষ মারা গেল, একের পর এক ঘটনা। তো মানে তনু ধর্ষণের সময় উত্তরাতে আমরা একটা বিশাল মানে গণজাগরণের মতো দেখছিলাম, দেন সেখানেও পুলিশ বাধা দিছে। আবরার ফাহাদের ঘটনা, মানে একটার পর একটা কিন্তু আসলে চলতেছিল, বাংলাদেশের মানুষ তো ভুলে যায়, বাট চলতেছিল। আর বাংলাদেশের আসলে কোনো জীবন ছিল না। রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাইতেছে, মেট্রো না, এটা ছিল বিআরটি এর প্রজেক্টে একটা গার্ডার পড়ছে, একটা গাড়ির উপর পড়ছে, একটা পরিবার মরে গেছে। মানে কোনো সুস্থ দেশে এগুলো হয় না। তো এই জিনিসগুলো আসলে মানুষের মধ্যে জমছে। আর সে তো স্বাধীন ছিল না। মানে আপনি যত কিছুই দেন, স্বাধীনতার ভ্যালু ডিফারেন্ট। জেনজির মধ্যে বা এটা হয়তো মানে শুধু এটা জেনজি বলে এমন না। সুকান্ত ভট্টাচার্য মনে হয় যে 18 বছর বয়স লিখছিল, সে তো জেনজি ছিল না। তখনকার জেনজির ক্যারেক্টার এখনের সাথে মিল, এটা বয়সের কারণেই আসলে। এই বয়সে মানুষ স্বাধীন থাকতে চায়, বাট এই এই স্বাধীন থাকতে চাওয়া মানুষগুলো তো গলা চেপে ধরে রাখা হয়েছিল। এই ধরনের মানে এরকম অনেকগুলা কারণেই আসলে মানে যেই পুঞ্জীভূত ক্ষোভ, সেইটার একটা বিস্ফোরণ আমরা দেখছিলাম আর কি তখন। আজ মানে কোনো কারণ তো ছিল না সবার নামার, কোটা ইস্যুই ছিল না আসলে। 17, 18 তারিখের পর তো মানে কোটা ইস্যুই ছিল না। সরকার যদি 18 তারিখের পর মেনেও নিত কোটা, কোনো লাভ ছিল না। এই যে 8 দফা 9 দফা যেগুলো দেখছিলেন, সব তো এটাই যে সরকারের মাফ চাওয়া লাগবে, সরকারের ক্ষমা চেয়ে অমুক করে বাদ দেওয়া লাগবে, এরপর হচ্ছে পদত্যাগ করা লাগবে। তো বিষয়টা এটাই ছিল আর কি, যে পুঞ্জীভূত ক্ষোভ সেখান থেকে আসা। আচ্ছা, তো এখন এই যে জুলাই শেষ হওয়ার পরে তোমাদের ওই সময়টার পরে তোমরা যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিলা যে বেহাত জুলাই বিপ্লব, তোমাদের কাছে কেন মনে হলো যে জুলাই বিপ্লবটা বেহাত হয়ে গেছে? মানে মানে এইটা টাইটেল যে সব লোকই কয় বেহাত জুলাই বিপ্লব, মানে জুলাই বিপ্লব কি তাহলে বেহাত হয়ে গেল, সংস্কার কি তাইলে হবে না, এরকম একটা কথা কিন্তু চলতেছিল। তা আমাদের যেটা কথা ছিল, আমরা বলতে যেতেছিলাম যে আসলে এর থেকে বড় বিপ্লব আর কী হবে, অলরেডি তো পালাইছে, এটাই আলটিমেট সাকসেস। বাট এরপরে আমরা যেটা চাইতেছি সেটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু মানুষের যেই জাগরণটা বা সংস্কার চাওয়ার যেই আকাঙ্ক্ষাটা, এটা যে শুরু হয়েছে, এটা তো 2024 সেপ্টেম্বরের দিকের কাহিনী আর কি। এটা যে শুরু হয়েছে এটাকেই আমরা আর কি তখন বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আসলে আমাদের এখনও হতাশ হওয়ার কিছু নাই, 2026 এসেও বলতেছি। তো এই আর কি, যে আসলে হয়তো কিছু ভুল হয়েছে, মানুষ অনেকে বলা যায় ধরেন যে এক প্রকার গাদ্দারিও করছে, কিন্তু হতাশ হওয়া যাবে না আর কি, এখনও অনেক লম্বা জার্নি লাইফ। এক্সেলেন্ট। তো এমনি তুমি বলতেছিলা যে তুমি এখান থেকে ইনকিলাব মঞ্চে যাবা, তো ইনকিলাব মঞ্চের সাথে তোমার রিলেশনশিপটা কি? ইনকিলাব মঞ্চের থেকেও আসলে মানে রিলেশনশিপটা হাদি ভাইয়ের সাথে বেশি ছিল। মানে ভাই তো মানে ওনার একটা স্বভাব এরকম ছিল যে সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারতো। আমার আগের ফোনে ওনার একটা ভয়েস রেকর্ডও ছিল, মানে প্রায় সময় শুনতাম যে এত সুন্দর করে এত বিনয়ের সাথে কথা বলতো। তো বিভিন্ন প্রোগ্রামে আমাদের একদম মানে জেআরের প্রথম প্রোগ্রামে ভাই আসছে, এরপর থেকে যতগুলা প্রোগ্রাম আমরা যে নারীদেরকে নিয়ে জাস্ট একটা এক্সিবিশন করছিলাম, ভাই সময় করে ওইখানেও আসছে। তো একদম শুরু থেকে সব সময় আর কি আমাদের সাথে কানেক্টেড ছিল, প্রোগ্রামগুলোতে আসতো আর কি। আর ওনার চিন্তার যেই ক্ল্যারিটি সেটা খুব ভালো ছিল। মানে আমার অনেক মনের কথা আমি বলতে পারি না, কিন্তু দেখি যে উনি ওই কথাটাকে খুব সুন্দর করে মানুষকে বুঝাইতে পারতো আর কি। উনি ওনার চিন্তার, আমাদের তো অনেক বুদ্ধিজীবী আছে, কী বলে সাধারণ মানুষ হয়তো ধরতেও পারে না,
ও 2-4টা সুন্দর সুন্দর ওয়ার্ড, কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে বলে টলে বের হয়ে যায়। হাদিবের মধ্যে এটা ছিল না আর কি, উনি খুব স্পষ্টভাবে বুঝায় বলতে পারতো। তো এইটার কারণে, আর উনিও মানে খুবই তো বাংলাদেশপন্থী একজন মানুষ ছিল, তো দেশকে প্রচণ্ড ভালোবাসতো। তো ওই জায়গাতে আর কি আমাদের মিল, এই আর কি। তো ওইখান থেকেই সম্পর্ক তৈরি। হাদি যখন গুলি খায়, এই খবরটা পাওয়ার পর কেমন লাগছিল? ওই দিন আমার তখন বিশ্বাস হয় নাই, আমি এটা ওই দিন বিশ্বাসই হয় নাই। ওই দিন মানে আগের দিন কথা হয়েছিল যে মাগরিবের সময় আসতে, যে একটু আইসো ইন্ডিয়ার মঞ্চে, আমরা একটা প্রোগ্রাম করতেছি, খুব সম্ভবত ভারতীয় আধিপত্যবাদ রিলেটেড, টাইটেলটা মনে নেই, বাট ভারতীয় আধিপত্যবাদ নিয়েই আর কি প্রোগ্রামটা ছিল। তো আমার তো যাওয়ার কথা আর কি, যে ঠিক আছে আমি আসবো। তো জানছিও একটু দেরিতে, নামাজ পড়ে রেডি হইতেছিলাম, শাহবাগ তো বেশ দূর, রেডি হইতেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বের হবো। তো তখন নিতে পারিনি, তখন আমি লিটারালি কোনো ফিলিংস নেই, কিচ্ছু বুঝি নেই। পরের দিন আস্তে আস্তে মানে জাস্ট আকাশ ঘুরতেছে, মাথা মানে থাকে না যে উপরে তাকালে মনে হয় যে পুরো দুনিয়া যে ঘুরে, ওরকম মনে হইতেছে কি দুনিয়া তো ঘুরতেছে। অদ্ভুত, মানে খুবই অদ্ভুত আর কি, এটা এক্সপ্লেইন করাটা খুব মুশকিল। আচ্ছা, তো এখন আমাদের যেই জেনজি, তোমার যে বন্ধুবান্ধব, তাদের তো পলিটিক্যাল ভাবনা তো আসলে এক একটা স্পেকট্রামে, কেউ হয়তো বিএনপি সাপোর্ট করে, কেউ হয়তো জামাতকে সাপোর্ট করে, কেউ হয়তো কাউকেই সাপোর্ট করে না। তো তুমি যদি তাদের পলিটিক্যাল ভাবনাটাকে একটা কম্প্রিহেন্সিভভাবে বলতে তোমাকে আমি বলি যে তারা আসলে সবাই মোটামুটি এই জিনিসগুলো চায়, তাদের আসলে পলিটিক্যাল আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষাটা এরকম, সেটা কি একটু সামারি করে বলতে পারবা? সবচেয়ে বেশি কমন যে জিনিসগুলো দেখা যায়, যেই জায়গায় মিলগুলো দেখা যায়, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রো বাংলাদেশি মেজরিটি একটা সংখ্যক হচ্ছে মানে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে, ইন্ডিয়ার মানুষের বিরুদ্ধে না হলে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে মেজরিটি। ফেয়ারনেসটা খুব পছন্দ করে আর কি, যে স্বচ্ছ থাকুক, কারোর সাথে আসলে অন্যায় যাতে না হয়, যে কেউ আনফেয়ার অ্যাডভান্টেজ পাক, অথবা কেউ জাস্ট তার নামের কারণে খুব বেশি প্রিভিলেজ পাক, এই জিনিসগুলা চায় না। এই কিছু জায়গায় বেশ মিল আছে আর কি। তো মানে আমার প্রশ্নটা ছিল যে এই যে খুব রিসেন্টলি তুমি যেটা আবার দিছো, যে তোমার কাছে মনে হচ্ছে যে এই ওই ওই সময় তুমি নর্থ সাউথের স্টুডেন্ট না হইলে তুমি হয়তো তোমাকে মেরে ফেলতো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা হঠাৎ 2026-এ এই 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 জিনিসটা, অনুভূতিটা আবার জাগ্রত হওয়ার কারণটা কি? এটা হচ্ছে যে রিসেন্টলি কয়েকদিন আগে, মানে যেদিন পোস্ট দিছি ওই দিনই ঘটনা। পোস্টটা খুবই হয়তো রাতে দিছিলাম। তো দিনের বেলায়, দিনে অথবা সকালের দিকে একজন ভাইকে হচ্ছে ছুরিকাঘাত করে অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা মারছিল, লেখা ছিল কিছু না? খুব বিস্তারিতভাবে দেখিনি, খুব সম্ভবত একটা কমিটিকে কেন্দ্র করেই ও, ছাত্র বুঝতে পারছি। দলের, হ্যাঁ, ওনারা করছিল। তো বিষয়টা হচ্ছে যে সারাদিন গেছে, আমি তো সারাদিনে কম বেশি মানে নিউজগুলো দেখা হয়, কোনো নিউজ দেখি নেই, লিটারালি কিচ্ছু না, একদম ব্ল্যাঙ্ক। বাট দু এক জায়গায় শুনছি, রাতের বেলায় বাসায় এসে পরে বিস্তারিত দেখলাম, দেখার পরে মানে এটা নিয়ে কোনো মেইন স্ট্রিম মিডিয়া ওইভাবে করে প্রচার করা বা কারো কথা বলা, এটা না দেখতে পেরে মানে খুবই খারাপ লাগছে। মনে হয়েছে যে থাকে না যে এই দেশের মিডিয়া এখনও হচ্ছে কি ধরেন ভালো ইউনিভার্সিটিতে অথবা হচ্ছে কি এলিট কিংবা রাজধানীর কোনো মানুষ না হইলে সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে মানুষ মনে করে, অত গুরুত্ব দেয় না। তো ওই বিষয়টা তখন আর কি খুব খারাপ লাগছিল, তো ওই খারাপ লাগা থেকেই আর কি লেখা। আচ্ছা, আমার একেবারে আমি শেষের দিকে চলে আসছি আমার তোমার কারেন্ট অ্যাক্টিভিটি নিয়ে, যে ধরো তোমাদের যে জুলাই আর্কাইভ
জুলাই রেভলিউশনারি রেভলিউশনারি আর্কাইভ, যেটা জেআরএ। তো এইটাতে তো তোমরা অনেকগুলো ডকুমেন্টেশন করছো। তো এই ডকুমেন্টেশন যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় তোমরা করতা, আর এখন যে করতেছো, বা এইটার ওয়েবসাইট বা এটার ফেসবুক পেজ বা ইউটিউব, এইগুলা নিয়ে কি তোমরা কোনো চ্যালেঞ্জ ফেস করো? বলতে মানে সরকার থেকে তো কোনো বাধা ওভাবে ফেস করিনি কখনোই ফেস করিনি। তবে ইন্টারভিউর সময় যেটা ছিল যে ওই যে অনেক সময় পেজে যখন অনেক রিপোর্ট করতো, পেজ চলে গেলে আইসিটি ডিপার্টমেন্টে খুব হেল্প করতো, খুব ইজিলি হচ্ছে পেজ ব্যাক পাওয়া যেত আর কি। তো এখন হচ্ছে ওই সাপোর্টটা ওভাবে পাই না, এটা একটা ইস্যু। আচ্ছা। আর আমরা এখন যেটা করি আর কি, ডকুমেন্টেশন চলতেছে শহীদ পরিবারগুলোর সাথে, আহত পরিবারগুলোর সাথে আমরা মানে সম্পর্কটা মেনটেন করার চেষ্টা করতেছি আর কি। মানে শহীদ পরিবারের অনেকেই এরকম আছে যে এসে তাদের পার্সোনাল ইস্যুগুলো শেয়ার করে, অ্যান্ড আমাদেরকে আসলে তারা খুব আপন মনে করে। হ্যাঁ, মানে তারপর হচ্ছে যে শহীদ পরিবারদের সাথে যে দায়বদ্ধতা থেকেই এই কাজটা করে, এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু কি করণীয় আসলে, তোমরা কি করো, কি করতে চাও? কন্টিনিউয়াসলি দেখেন, এখনও জুলাই মিউজিয়াম সে কবে হয়ে গেছে, এখনও উদ্বোধন হইতে পারে নাই। আজকে শুনলাম এটা নাকি আগস্টে উদ্বোধন হবে কি না সেটা নিয়ে সন্দিহান। তো এইগুলো বিষয় নিয়ে আসলে ভয়েস রেজ করা, জুলাইকে বাঁচায় রাখা। কারণ জুলাই তো এমনিই বেঁচে থাকবে, বাট জুলাইয়ের অনেক শহীদের এখন পর্যন্ত ডকুমেন্টেশন হয়নি। তাদের সাক্ষাৎকারগুলো নেওয়া, তাদের আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেক শহীদকে নিয়ে হচ্ছে গিয়ে ছোট ছোট কিছু ডকুমেন্টারি তৈরি করা আর কি। শহীদ পরিবারের অনেকেই বিচার থেকে বঞ্চিত হইতেছে, চোখের সামনে দেখতেছি। তো ওই বিচারগুলো পাওয়াতে তাদেরকে হেল্প করা। আর যারা হচ্ছে ডিরেক্টলি আসলে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তো ওদের যেই ইনফরমেশনগুলো কালেক্ট করা, ভিডিও ফুটেজ কালেক্ট করা, বিভিন্ন জায়গায় মানে সরাসরি গুলি চালানো অবস্থায় ছবি, ভিডিও, ওগুলা নিয়ে হচ্ছে গিয়ে ওগুলা প্রচার করা, পাশাপাশি হচ্ছে ট্রাইব্যুনালকে দেওয়া, যেই মামলা করছে, যারা মামলা করছে, বিশেষ করে শহীদ পরিবারগুলো যখন আসে তাদেরকে ওই ইনফরমেশনগুলো দিয়ে আর কি হেল্প করা। এটা তো একটা অনেক হিউজ কাজ। এটা তো আসলে সময় দরকার, কারো ডেডিকেটেড টাইম দরকার অনেক অনেক। এইটার মানে যে ডেডিকেটেড টাইম দিবে সে তার তোমাদের যেরকম অলমোস্ট গ্র্যাজুয়েটিং, তো তোমার হয়তো এখন হয়তো অত ব্যস্ত না। যখন ব্যস্ত হয়ে যাবে তখন তো ওই চাকরি টাকরি বা জবে ঢুকে গেলে বা ব্যবসা ঢুকে গেলে তো ওইখানে ওই রকম চাপ আসবে। তো হাউ আর ইউ প্ল্যানিং টু ওভারকাম দিস অবস্টেকল? ফান্ডিং, ফুল টাইম কাজ করা। ফান্ডিংয়ের বিষয়টা হচ্ছে যে আমরা তো আসলে কোনো ক্রাউড ফান্ডিং এখনও পর্যন্ত করি নাই। গত বছর মনে হয় একবার করা হয়েছিল জুলাইয়ের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে, এছাড়া কোনো ফান্ডিং করি না। আমাদের মূলত হচ্ছে 700+ মেম্বার আছে, সবাই কিছু না কিছু হচ্ছে দেয় প্রত্যেক মাসে, যখন প্রয়োজন হয় তখন দেয়। তো ওগুলা দিয়ে যতখানি করা যায় আর কি। আচ্ছা, কিন্তু মানে এই যে এই কাজটা, সামনে যে কাজটা, যে আর্কাইভিংয়ের কাজটা যদি সিরিয়াসলি যেই স্কোপে তুমি বললা, ওই স্কোপে যদি করতে হয়, সেই ক্ষেত্রে কি এই 700 জনের থেকে যে ফান্ড আসবে সেই ফান্ডটা কি একটা স্টেবল ফান্ড, যে দুইজন বা তিনজনকে এমপ্লয় করে? সব সময় যে 700 জনই প্রত্যেক মাসে দেয় এরকম না, চেষ্টা করে আর কি। বাট তবে যেটা করতে হবে, হয়তো সামনে যদি আমরা দেখি যে একসাথে কয়েকটা অনেকগুলা ডকুমেন্টারি করা লাগতেছে, জমে গেছে, সেক্ষেত্রে হয়তো আবার কখনো ক্রাউড ফান্ডিং করলেও করতে পারি আর কি। বুঝছি। কিন্তু এখনো কি কেউ ফুল টাইম কাজ করে এটাতে? ফুল টাইম আমাদের যে আহ্বায়ক, হ্যাঁ। উনি, তারপরে হচ্ছে সদস্য সচিবরা, সেন্ট্রাল কমিটির বিশেষ করে যেই 40-45 জন যারা আছে আর কি, তারা মোস্টলি ফুল টাইমই কাজ করে বলা যায়, যখনই সময় পায় সময় দেয়। ওকে, এক্সেলেন্ট। এটা আসলে মানে চিন্তা করতেও কষ্ট লাগার কথা যে মানে কিভাবে করে বা উইদাউট বেনিফিট কীভাবে। বাট বিষয়টা হচ্ছে যে একটা দায়বদ্ধতা চলে আসে, একটা মানে এখানে আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছে প্রত্যেকেই তো ওই মানে রাজপথে থাকা মানুষ, প্রত্যেকের মানে কারো না কারো করলে দেখা গেছে কেউ আহত, কেউ নিজে আহত, কেউ গাজী, কেউ হচ্ছে কি একজন শহীদের লাশ, মানে এটা অনেকের ক্ষেত্রে ট্রমাও কাজ করে, যে একজন শহীদের লাশ কোলে করে নিয়ে এসে হাসপাতালে গেছে, তার হাতে উপর মানে কারো হয়তো জীবন গেছে। তো এই জায়গা থেকে মানে বিশাল দায়বদ্ধ, বিশেষ করে শহীদ পরিবারের মানে মারা অথবা অনেকের স্ত্রী এসে যখন কান্নাকাটি করে, তখন মনে হয় যে এইটা যদি আমি করে দিতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার
পাওয়া লাগবে আর কি, আল্লাহর কাছে কী জবাব দিব। তো ওই জায়গা থেকে আর কি আমাদের মানে এই তাড়নাটা আমরা পাই। না, এটা মাচ অ্যাপ্রিসিয়েটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা কবুল করেন, আমরা এই দোয়া করি। তো এমনি ওভারঅল আমরা যারা শুনলাম, জেনজির মধ্যে কি অ্যাক্টিভ পলিটিক্সে, তুমি যেরকম বললা সেটা তো অলরেডি আমরা শুনছি, এছাড়াও অ্যাক্টিভ পলিটিক্সে আসা, যেটা আমরা একটু দূরে দূরে থাকতাম, এরকম আসা, সামনে আসা, এরকম কোনো সম্ভাবনা দেখো? বা ধরো তুমি নিজেই, তোমাকে যদি বলা হয় যে তুমি একটা পলিটিক্যাল পার্টিতে এসে জয়েন করো, আরও একটু অ্যাক্টিভ রোল প্লে করো, হ্যাঁ তুমি তোমার ক্যারিয়ারের পাশাপাশি করো, আর ইউ উইলিং টু ডু দ্যাট? না, এখনও তো ভাবে চিন্তা করিনি আমার একাডেমিয়ার দিকে যাওয়ার ইচ্ছা। তবে এটা ট্রু যে আগের তুলনায় অনেক বেশি তরুণরা হচ্ছে রাজনীতিতে আসছে, এটা একদম চোখের সামনে স্পষ্টভাবে ভিজিবল। অবভিয়াস। কারণ তখনের গত 17 বছর যে নোংরা, 17 বছরও মানে 17 বছর তো রাজনীতি ছিল না সত্যি কথা বলতে, তখন ওইটা তো একটা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। আর স্বাধীনতার পর থেকে যে রাজনীতি ছিল ওইটার মধ্যে অনেক অনেক নোংরা রাজনীতি ছিল, অনেক, এটাকে কী বলা যায়, অনেক মানে জাস্ট পুরা সিস্টেমটাই তো নোংরা ছিল, করাপ্টেড একটা সিস্টেম ছিল, অস্ত্র, মাসেল পাওয়ার, এগুলা দিয়েই তো ছিল আর কি। তো ওই জায়গা থেকে এখন কিছুটা রিকভার হয়েছে বলা যায়, কিছু রিকভার হয়েছে। আর 24-এর পরে তরুণরা রিয়েলাইজ করছে যে না, আমাদের আসলে এটা ঠিক করা দরকার, ঠিক করা একটা তাড়না আসছে, মানুষও পরিবর্তন চায়, একটু সুস্থ ধারার একটা রাজনীতি সবাই দেখতে চায় আর কি। তো এই কারণে রাজনীতি যত বেশি পরিষ্কার হবে তরুণরা তত বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো আমার যেটা মনে হয় যে আগের থেকে তো অলরেডি আমরা দেখতেছি অনেক বাড়ছে, বাট সামনে এটা আরও বাড়বে যদি এই সুস্থ ধারার রাজনীতির আমরা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, এবং হচ্ছে যে একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যদিও আমরা এখানে আরও শুনছি, বাট আমি একেবারেই নবীন কারোর কথাটা আসলে শুনতে চাইছিলাম, যে এবং তাদের পার্সপেক্টিভ থেকে, বিশেষ করে এর আগে আমরা যাদেরটা শুনছি একেবারে প্রাইভেট ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে, এই পার্সপেক্টিভটা আমাদের কাছে মিসিং ছিল। তো থ্যাংক ইউ ফর এনলাইটনিং দ্যাট পার্ট, জাযাকাল্লাহ খাইর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ব্লেস করেন তোমার ক্যারিয়ারে, এবং তোমরা যেই ডেডিকেশন দিয়ে এই কাজটা করতেছো, এই রেকর্ডিং, এই ডকুমেন্টেশন এবং এই হিস্ট্রিটাকে প্রিজার্ভ করা, এবং যে কথাটা আমার বারবার মনে হয়েছে সেটা হচ্ছে যে দ্য ইনোসেন্স দ্যাট ইউ হ্যাড ইন 2024, ইভেন এখনও এটা আমার কাছে মনে হচ্ছে যে ইউ স্টিল হ্যাভ দ্যাট। মানুষ আসলে জব লাইফে ঢুকলে আস্তে আস্তে জিনিসটা করাপ্ট হতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে এবং তোমাদের এই জেনারেশনের এই বৈশিষ্ট্যগুলো, এই ভালো বৈশিষ্ট্যগুলো, এই সাহসগুলা, এটা যেন টিল ডেথ ক্যারি করার তৌফিক দেন, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কামিং। ইনশাল্লাহ উই উইল মিট সুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।